প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। ইন মর্নিং সবাই ডাইনিংয়ে বসে আছে। আধার এখনো আসেনি। রাজ প্রতিদিনের মতোই কোয়েলের পাশে বসেছে আর ওকে জ্বালাচ্ছে। শবনম প্লেটে খাবার নাড়ছে আর আশেপাশে আধারকে খুঁজছে। আধার কারোর সাথে ফোনে কথা বলতে বলতে ডাইনিংয়ে এসে শবনমের পাশেই বসলো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং মেরিজান। শবনম ভেবেছিল আধার হয়তো গতকালের পর থেকে ওর থেকে দূরত্ব বজিয়ে চলবে, কিন্তু তেমন কিছুই না। আধারকে দেখে বোঝাই যাচ্ছে না গত রাতে কিছু হয়েছিল নাকি। আসলে বিবিএন তোমার জন্য বারবার হাজারবার হতে রাজি। শবনম চোখ ছোট ছোট করে তাকালো আধারের দিকে। আধার সেদিকে পাত্তা না দিয়ে আসিফকে বলতে শুরু করে, আঙ্কেল, আপনি কালকে কিছু বলতে চেয়েছিলেন? ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। আসলে বাচ্চারা আজকে রাতে আমার একজন বন্ধুর বাসায় ইনভাইট আছে, আমাদের সবাইকে যেতে হবে। কিসের ইনভাইট? ওর ম্যারেজ অ্যানিভার্সারি। আমি বলবো বলবো করে বলে যেতাম, ভালো হলো যে আদার মনে করে দিয়েছে। মাই প্লেজার আঙ্কেল। আঙ্কেল দেখি হেব্বি রোমান্টিক, এই বয়সও অ্যানিভার্সারি পার্টি। বাহ, কত ভালোবাসা। তুমি চিন্তা করো না, সিনিয়রিটি আমরা 80 বছর হলেও আর যাই হোক অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারবো না। এসব আজাইরা চিন্তা আমি করিও না। রাজ চুপ করে গেল। কোয়েল হালকা হাসলো, যদিও এই মুচকি হাসি রাজের চোখে পড়েনি। আব্বি, আমার অফিসের কাজ আছে, আমি যেতে পারবো না। কোনো বাহানা না অনিল, অফিসের কাজ বিকালের মধ্যে শেষ করে ফিরে আসবে, আমরা একসাথে বের হব। ওকে, দ্যাটস লাইক মাই বয়। আমি আসি। অর্নিল অফিসের জন্য বেরিয়ে গেল। শবনম, চল গিয়ে ড্রেস চয়েস করি। ওকে। শবনম আর কোয়েল উপরে চলে গেল। আদার রাজ, তোমরা আমার সাথে আসো, স্টাডি রুমে গিয়ে কথা বলি। আসিফ, আধার আর রাজ স্টাডি রুমে চলে গেল। এদিকে পুরো রুমে ড্রেস ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে কোয়েল আর শবনম। একটাও ভালো ড্রেস নেই আমার, সব বাবা আদমের যুগের ড্রেস মনে হয়। আমারও। হঠাৎ দুজনের চোখ যায় মেঝেতে পড়ে থাকা একটা কালো রঙের গাউনের দিকে। শবনম কোয়েল একে অপরের দিকে তাকিয়ে একসাথে দৌড় দেয় ড্রেসটা তোলার জন্য। দুজনের ড্রেসের দুই হাতা ধরে তুলে নেয়। এটা আগে আমি ধরেছি। জি না, আমি আগে ধরেছি, ছাড় এটা। দেখ শবনম, তুই অন্য একটা নে। সেম টু ইউ, তুই অন্য একটা নে। আমি না তোর বড় বোন, তুই আমার কথা শুনবি না? মাত্র 3 মিনিটের বড়, তাই বেশি বড়গিরি দেখাতে আসবি না। শবনম আর কোয়েল ড্রেসটা নিয়ে টানাটানি শুরু করে। আচমকাই মাঝ থেকে ড্রেসটা ছেড়ে দুজনের হাতে দুই অংশ চলে যায়। শবনম অবাক হয়ে কোয়েলের দিকে তাকায় আর কোয়েল শবনমের দিকে। ছিঁড়ে গেল। ও না, দুভাগ হয়ে গেল। জোর করে হাসার চেষ্টা করে বলল শবনম। মায়া রুমে ঢুকে ওদের কাণ্ড দেখে নিজের মাথা চাপড় দেয়। যা ভেবেছিলাম তাই হলো, তোরা দুটো বদলাবি না। কে করেছে ড্রেসটার এই অবস্থা? শবনম কোয়েলের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আর কোয়েল শবনমের দিকে। বুঝে গিয়েছি আমি। আম্মা, আমাদের কি দোষ? সবগুলো ড্রেস বাবা আদমের জামানার, আমরা পার্টিতে পরবো কি? কি? গত সপ্তাহে কতগুলো শপিং করে আসলে, সেগুলো কোথায়? সেগুলো কি পার্টি ড্রেস নাকি? কিচ্ছু শুনতে চাই না আমি। রুমে কি অবস্থা করেছে আল্লাহ! তাড়াতাড়ি রুম সাফ করো তোমরা দুজন। ওকে। মায়া বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। এখন কি করব? কলা বেবি, নো টেনশন, ডু ফুর্তি। এটা আছে না? ইউ মিন অনলাইন শপ? ইয়েপ। হোয়াট এ আইডিয়া বেবি। শবনম আর কোয়েল ফোনে ড্রেস চয়েস করতে ব্যস্ত হয়ে পড়ে অফিসে। অর্নিল নিজের কেবিনে বসে আর চোখে ইসমিকে দেখছে। আজ ইসমি পুরোই চেঞ্জ। অর্নিল আসতেই ওর জন্যে কফি বানিয়ে এনেছে ইসমি, তাও অর্নিলের পছন্দ মতো। অর্নিলের কিছু বলার আগেই ওর বিষয়ে সব খেয়াল রাখছে ইসমি। অর্নিল বুঝতে পারছে গতকালের রাগটা হয়তো কাজে দিয়েছে। বাহ, ভালোবাসার থেকে বেশি পাওয়ার দেখি রাগে। তোমাকে হ্যান্ডেল করার মেডিসিন পেয়ে গিয়েছি ইসমি বেবি। অর্নিল ইসমিকে শুনিয়ে ম্যানেজারকে কল করে বলতে শুরু করে, হ্যালো ম্যানেজার, আজকে আমার তাড়াতাড়ি বাসা যেতে হচ্ছে, আপনি অফিসে সব সামলে নেবেন। অর্নিল অফিস ব্যাগ নিয়ে বের হয়েও আবারও ফিরে এসে ইসমির সামনে দাঁড়ায়।
কিছু বলবে? ড্রাইভারকে বলে দিয়েছি অফিস টাইম শেষে তোমাকে ড্রপ করে আসবে। আর হ্যাঁ, প্লিজ আমার কথার অবাধ্য হওয়ার ভুল করো না, মনে থাকবে? মনে থাকবে। নিজের খেয়াল রাখবে। বাহ, আজকে এত ভালোবাসা দেখানো হচ্ছে, ব্যাপারটা কি? অর্নিলের কথায় ইসমি হকচকিয়ে যায়, তারপর বলে আমার কাজ আছে পাই। বলেই চলে গেল ইসমি। আই নো ইসমি, তোমার মনে ধীরে ধীরে আমি জায়গা করে নিচ্ছি। আহমেদ ভিলা। আসিফ, মায়া, আবেদা বেগম রেডি হয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। ওদের রেডি হতে হতে দেখা যাবে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। ওই যে আদার আর রাজ চলে এসেছে। আধার আর রাজ এসে আসিফের পাশে দাঁড়ায়। লুকিং ড্রেসিং মাই বয়। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাঙ্কস আঙ্কেল, কিন্তু আপনাকেও কম লাগছে না। ওহ, তারিফ করার জন্য শুক্রিয়া। আধার অ্যাশ কালার শার্ট আর ব্ল্যাক অ্যান্ড অ্যাশ মিক্স স্যুট পরেছে, ব্ল্যাক শুজ। চুলগুলো আজ ইউজুয়াল সিল্কি, যার ফলে কয়েকটা চুল কপালে পড়ে আছে। আর রাজ হোয়াইট শার্ট আর গোল্ডেন মিক্স স্যুট পরেছে, ম্যাচিং শুজ। চুলগুলো স্পাইক করে স্টাইল করা। আঙ্কেল, আমরা গাড়ি বের করি, আপনারা আসেন। আচ্ছা। রাজ, তুই আয় আমার সাথে। ওকে। আবেদা আধার আর রাজের যাওয়ার দিকে তাকিয়ে বলতে শুরু করে, একদম প্রিন্সেসের মতো লাগছে দুজনকে, কিন্তু ওদের প্রিন্সেসদের তো আসার খবর নেই। যেহেতু প্রিন্সেস রেডি হতে একটু সময় তো নিবেই দাদিজান। অবভিয়াসলি। আর হ্যাঁ, বেশি দেরি হয়নি, জাস্ট 10 মিনিট লেট। আচ্ছা, আগে বল, কয় কেজি আটা ময়দা লাগিয়েছিস? দাদি, এটাকে মেকআপ বলে? আচ্ছা সেটা বাদ, তুমি বলো কেমন লাগছে আমাদের। শবনম আর কোয়েল দু হাত দিয়ে গাউন ছড়িয়ে বলতে শুরু করে, একদম প্রিন্সেস। শবনম অ্যাশ কালার গাউন পরেছে, সাথে ম্যাচিং ঝুমকার, ডান হাতে ব্রেসলেট আর বাম হাতে সিলভারের চুড়ি। স্ট্রেট চুলগুলো কার্ল করে নিয়েছে। আর কোয়েল গোল্ডেন কালার গাউন পরেছে, সাথে ম্যাচিং ইয়াররিং, নেকলেস আর ব্রেসলেট। ওর চুল কোকড়ানো, তাই সে ওগুলো স্ট্রেট করে নিয়েছে। যাই হোক না, আমার নাতনি বলে কথা, সুন্দর তো লাগবেই। শবনম আর কোয়েলের গালে হাত দিয়ে বলল, থ্যাংক ইউ দাদু। থ্যাঙ্কস দাদিজান, কিন্তু তোমাকেও হোয়াইট শাড়িতে একদম সুন্দরী কমলা লাগছে। কয়েকটা ঘায়েল হবে আজকে কে জানে, তাই না কোয়েল? আরে আজকে তো নাম্বার বিতরণ করতে করতে আমি নিজেই বুড়ি হয়ে যাব। শুরু হয়ে গেছে এদের ফাজলামি। বাইরে থেকে লাগাতার গাড়ির হর্ন বাজছে। আদার, সব কথা পরে হবে, এখন চলো, লেট হচ্ছে। সবাই বেরিয়ে আসে বাসা থেকে। আধার ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছে, আর রাজ গাড়ির সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করছে। এসে পড়েছি। আসিফের কথা শুনে মুখ তুলে তাকায় রাজ। ওর সামনেই কোয়েল দাঁড়ানো। কোয়েলকে দেখে রাজের মুখ থেকে অটোমেটিক্যালি বের হয়ে যায়। ওয়াও। রাজের দিকে তাকিয়ে আছে কোয়েল। রাজের চাহনিতে খানিকটা লজ্জা লাগছে ওর কাছে। তোমরাও গাড়িতে আসো, আমরা সামনের গাড়ি দিয়ে যাচ্ছি। ওকে আঙ্কেলজি। টেক কেয়ার। ইউ টু। আসিফ, মায়া আর আবেদা সামনের গাড়িতে উঠে বেরিয়ে গেল। ওয়াও। কুহু, আজকে কি আমার জান নেওয়ার প্ল্যান করেছো নাকি? বললেও সমস্যা নেই, হাসি খুশি দিয়ে দিব। কি দিবেন? জাহান। ইউ আর জাস্ট ইম্পসিবল। শবনম চোখ ঘুরিয়ে আশেপাশে আধারকে খুঁজছে, কিন্তু ওকে দেখতে পারছে না কোথাও। এই আধার কি নিজের নামের মতো দিনের আলোতে হারিয়ে গেল নাকি? কাউকে খুঁজছো শিশু? কই না তো। কোয়েল গিয়ে পেছনের সিটে বসে পড়ল। শবনম পিছনের সিটের দরজা খুলতেই রাজ দরজা ধরে বলতে শুরু করে, আমাকেও একটু সুযোগ দাও মেরি বেহানা, নিজের লাভ স্টোরি গাড়ি আগানোর প্লিজ। শবনম ওর কথার অর্থ বুঝতে পেরে ইশারায় বলল, অল দ্য বেস্ট। বলে সামনের দরজা খুলে বসার জন্য। ভিতরে তাকাতেই ও টাসকি খায়, কারণ ও আধারকে খুঁজছে, আর আধার দেখি আগে থেকেই গাড়িতে বসে আছে। শবনম কিছু না বলে অবাক চোখে তাকিয়ে আছে আধারের দিকে। আধার শবনমের দিকে তাকিয়ে ওকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে হালকা হাসলো। তারপর সামনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, প্রেমে পড়ার রেকর্ড ব্রেক করে ফেলেছে আদার রেজওয়ান, তাও একজনের প্রেমে বারবার পড়ে। শবনম কিছু না বলে সিটে বসে পড়ল। রাজ কোয়েলের পাশে বসলো। কারো চোখ হয়তো আশেপাশে আমাকে খুঁজছিল। খুঁজছিলাম না, আসলে তোমাকে দেখতে না পেয়ে ভাবলাম যেভাবে স্টাইল মেরেছো, হয়তো কোনো মেয়ে ফ্ল্যাট হয়ে তোমাকে চুরি করে নিয়ে গেল না তো, তাই চেক করছিলাম। কি চুরি? তাও আমাকে? কেন?
আমি কি থালা না বাটি, গয়না না গাটি যে আমাকে চুরি করবে? শবনম গাল ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, যার অর্থ আধারের সাথে কথা বলবে না। আধার বুঝতে পেরে শবনমকে শুনিয়ে রাজ আর কোয়েলকে বলে, আচ্ছা, কেউ কি কিছু পোড়ার গন্ধ পাচ্ছ? কই না তো। আমিও পাচ্ছি না। এটা কারো মন পড়ার গন্ধ তোদের নাকে আসবে না। যার আসার দরকার তার ঠিকই এসেছে। শবনম বুঝতে পারছে যে আধার ওকে মিন করে কথাগুলো বলছে। গাড়ি স্টার্ট দিবে নাকি আমি ট্যাক্সি নিয়ে চলে যাব? আরে না না, স্টার্ট দিচ্ছি তো। আধার ড্রাইভ করছে আর চোখে শবনমের দিকে তাকিয়ে গাইছে। রাজও আধারের সাথে তাল মিলিয়ে কোয়েলের দিকে তাকিয়ে গাইছে। নিজ গতিতে গাড়ি চলছে। আধার ড্রাইভিং এর পাশাপাশি আর চোখে বারবার শবনমকে দেখছে। শবনমের অজান্তেই ওর চোখ কেন যেন বারবার আধারের দিকেই যাচ্ছে, আর যতবারই ও তাকাচ্ছে আধারের দৃষ্টিতে পড়ে যাচ্ছে। কি করছিস শবনম? একদম তাকাবি না ওর দিকে। নো মিন্স নো। কোয়েল যতই দূরে সরে বসে, রাজ ততই ওর গা ঘেঁষে বসে। কোয়েল বিরক্ত হয়ে রাজের দিকে তাকিয়ে বলে, সেটা কি? প্রেম। রাজ ধীরভাবে কোয়েলের হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নেয় আর এমনভাবে জানালার বাইরে তাকিয়ে থাকে যেন কিছুই করেনি। কোয়েল অবাক হয় ওর কাজে। আমার পারমিশন ছাড়া হাত ধরছেন কেন? কেন? আমার পারমিশন ছাড়া তুমি আমার ঠোঁটে কিস করতে পারো আর আমি হাত ধরতে পারবো না? দিস ইজ আনফেয়ার কুহু। কোয়েল চুপসে যায় রাজের কথায়। যতই চায় বিষয়টা ভুলে যেতে, রাজ ততই ওকে মনে করিয়ে দেয়। ইন ভেনু। আধার গাড়ি থামাতে রাজ, কোয়েল আর শবনম নেমে যায়। ভিতর থেকে কয়েকজন গার্ড এসে ওদের সামনে দাঁড়িয়ে ওদের ওয়েলকাম করে। আধার বেরিয়ে তাদের হাতে গাড়ির চাবি দিয়ে বলে গাড়ি পার্ক করে দিতে। রাজ আর কোয়েল ভিতরে চলে যায়। শবনম যেতে নিলে আধার ওর হাত ধরে নেয়। শবনম অবাক হয়ে পিছনে ঘুরে তাকায় আধারের দিকে। কি? এই পথটুকু তো একসাথে চলার সুযোগ করে দাও মেরি জান। শক্ত করে শবনমের হাত ধরে। শবনম আধারের চোখে তাকিয়ে কিছু বলতে পারল না। আধারের ওই গাঢ় বাদামি চোখ দুটো মারাত্মক খারাপ, চারদিকে তাকালে শবনমের আশেপাশে খেয়াল থাকে না। সব ইগো, সব তিক্ততা যেন কোথাও গায়েব হয়ে যায়। আধার ওর বরাবর দাঁড়িয়ে ওর হাত ধরে এগোতে শুরু করে। শবনম শুধু আধারকে দেখছে আর ওর হাতের ভাঁজে থাকা নিজের হাত দেখছে। তুমি তো আগে আমার না বলা সব কথা বুঝে ফেলতে আধার। তাহলে এখন কেন বুঝো না আমার মন কি চায়? তোমার তৈরি করা দেয়াল তোমার মনের কথা আমার কাছে পৌঁছাতে দেয় না মেরি জান। এতে আমার কি দোষ বলো? শবনমের দিকে তাকিয়ে। বুঝলো কিভাবে? তোমার মনের কথা আমি না বুঝলে কে বুঝবে? বাহ, এখন মনে মনে কিছু বললেও শান্তি নেই। আসিফ ওনার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রাজ আর কোয়েল তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আধারও শবনমকে নিয়ে সেখানে চলে যায়। আসিফ নিজের বন্ধু আর বিজনেস পার্টনারদের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। এরা আমার দুই মেয়ে কুয়েল আর শবনম, আর এরা হলো আমার বন্ধু অলোক রেজওয়ান এর দুই ছেলে। এটা বড় ছেলে আদার আর ছোট ছেলে রাজ। হ্যালো আঙ্কেল। সবাই বিভিন্ন কথায় ব্যস্ত হয়ে পড়ে। শবনম বোর হয়ে কোয়েলের কানে কানে বলে, কলু, এই আঙ্কেলদের কথা শুনে আমার ঘুম এসে পড়েছে। আর বেশিক্ষণ থাকলে এখানেই দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বো। আমারও একই অবস্থা, কি করব? এসে পড়বে এখনই, ও যে এসে পড়েছে। অর্নিল ওদের দিকেই আসছে। ব্ল্যাক শার্ট আর রেড স্যুট পরেছে অর্নিল, চুলগুলো জেল দিয়ে স্টাইল করা। ওয়াও ভাইয়া, ইউ লুক টু গুড। একদম হিরোর মতো। আমার বোনেরা কমপ্লিমেন্ট দিয়েছে, তাহলে অবশ্যই হিরোর মতোই দেখাচ্ছে আমায়। এখন একটা ভাবি পেলেই চলে, না হলে তোমার এই লুক কোনো কাজে আসবে না। শুরু হয়ে গেছে লেগ পুলিং। ভালো আঙ্কেল। কলু, আমি জুস খাবো, আয়। শবনম আর কোয়েল চলে যায়। পার্টিতে রিমিও এসেছে আর চোখ অর্নিলের দিকে স্থির। আসিফ ওনার বন্ধুদের সাথে উপরে চলে যায়। নিচে শুধু ইয়াঙ্গার্সদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তারা যেন নিজেদের মতো ফান করতে পারে, আর উপরে বড়দের জন্য। অর্নিলের ফোন আসায়ও কথা বলতে অন্য সাইডে চলে যায়। ব্রো, হুম, বলো। 7 দিন হয়ে গেছে আমরা এসেছি, অথচ তুই তোর শবনমকে আজও মানাতে পারলি না। মানে তোর লাভ স্টোরির কাটা এক জায়গাতেই আটকে আছে। কিছু কর। ডোন্ট ওয়ারি মেরে ভাই, আজকে অনেক কিছু প্ল্যান করেছি অ্যান্ড আই এম শিওর কালকের সকাল আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসবে। আমারও নিজের লাভ স্টোরির দিকে খেয়াল দিতে হবে।
কিছু বলেছিস? কিছু শুনছিস? আমি তো অনেক কিছু শুনি প্লাস দেখি। আফটার অল তোর ভাই হই, ইউ ক্যান লাই টু মি। তোর থেকেই তো শিখেছি। এখন লেগ পুলিং না করে হেল্প কর। ওকে শোন, আধার রাজকে সব বুঝিয়ে বলে কিভাবে কি করবে ও। অর্নির কথা বলা ঘুরতেই দেখে রিমি ওর পেছনে দাঁড়ানো। তুই? এখনো রেগে আছিস? আমি তোর উপর রেগে থাকবো কেন? আফটার অল তুই তো আমার ফ্রেন্ড, তোর উপর রেগে থাকতে পারবো? শুধু ফ্রেন্ড? আমি তোকে ছোট থেকে ভালোবাসি অনিল। তোর চোখে কি আমার ভালোবাসা পড়ে না? দেখ রিমি, আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমি তোকে একজন ভালো বন্ধু ব্যতীত আর কিছুই ভাবি না। তুই আমার ছোটবেলার ফ্রেন্ড, তোকে রেসপেক্ট করি, আমি ভালোবাসি না। আগে যখন তুই এই কথাগুলো বলতি তখন আমার খারাপ লাগতো না, কারণ আগে তোর চোখে অন্য কারোর জন্য ভালোবাসা ছিল না। আমার মনে একটু হলেও আশা ছিল যে তুই একদিন না একদিন আমারই হবি। কিন্তু এখন খারাপ লাগে জানিস, কারণ তোর চোখে যে অনুভূতি আমি নিজের জন্য দেখতে চেয়েছি তা অন্য কারোর জন্য দেখতে পাচ্ছি। তুই বুঝতে পারছিস এটা আমার জন্য কতটা পেইনফুল? দেখ রিমি, এসব কথা বলা উচিত জায়গার সিচুয়েশন এখন না। কথা ঘুরানোর চেষ্টা করছিস? যা ভাবিস। অর্নিল রিমিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে শবনম জুস খাচ্ছে আর কটমট চোখে আধারকে দেখছে। আর কোয়েল তো নিজের হাতের গ্লাস এভাবে মোড়াচ্ছে যেন এটা রাজের মাথা। আধার আর রাজকে ঘিরে আছে আর ওরা বেশ আনন্দ নিয়ে মেয়েগুলোর সাথে কথা বলছে। তার উপর সেলফি তো আছেই। রসগোল্লা পেয়েছে যে মাছির মতো ভিনভিন করছে। আধারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল শবনম। স্বভাব জীবনও বদলাবে না এই রাজের। আর এই মেয়েগুলোকে ইচ্ছে করছে সবগুলোর উপর কাদার পানি ঢেলে দিই। কাদার পানি না বনু, এদের উপর মাছ ধোয়া পানি ঢাললে এদের শিক্ষা হবে। তুই বুঝলি কিভাবে? তোর মুখের এক্সপ্রেশন দেখে যে কেউ বুঝে যাবে তুই কতটা জেলাস। আর এমন সময় তুই কি ভাবতে পারিস তা আমার থেকে ভালো কে বুঝবে? আফটার অল আই অ্যাম ইয়োর বিগ সিস্টার। বিগটা একটু বেশি বিগ হয়ে গেল না? শবনম কথার মাঝে আধারের দিকে তাকাতেই দেখে আধার ওখানে নেই। আধার আর রাজ দুজনাই গায়েব। এরা কোথায় গেল? এতক্ষণ তো এখানেই ছিল। শবনম আর কোয়েল আশেপাশে খুঁজছে কিন্তু দুটোর একটাও নেই কোথাও। মাল্টি কালার ফ্যান্সি লাইট জ্বলছে পুরো হলে, সাথে সফট মিউজিক তো আছে। অর্নিল ওদের জন্য বুক করে রাখা টেবিলে বসে আছে আর ফোনে স্মিথ ছবি দেখছে। রিমি এসে অর্নিলের পাশে বসতেই অর্নিল ফোন অফ করে পকেটে রেখে দিল। তাই গায়েব হয়ে গেল। আচমকা আধার শবনমের পিছে দাঁড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বলতে শুরু করে। শবনম ঘাবড়ে পেছনে ফিরতে দেখে আধার দাঁড়িয়ে আছে আর ওর মুখে মাউথ স্পিকার লাগানো। রাজ পেছন থেকে কোয়েলের হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়, ওর মুখেও মাউথ স্পিকার লাগানো। গান। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি বেমহিনা কখনো বাঁচে, বলতে যে মনে হয় বলতে তো বুঝে না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। আধার শবনমকে আর রাজ কোয়েলকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তখনই দুটো পিচ্চি মেয়ে হাতে একটা লাভ শেপ বেলুন আর একটা লেটার হাতে শবনম আর কোয়েলের সামনে দাঁড়ায়। আধার চোখ দিয়ে ইশারা করে শবনমকে ওগুলো নিতে। শবনম নিয়ে নিল বেলুন আর চিঠিটা, সাথে কোয়েলও। শবনম আর কোয়েল চিঠি দুটো খুলতে দেখলো ওটায় বড় করে লেখা আই লাভ ইউ। আই লাভ ইউ। শবনম হালকা হাসলো লেখাটা পড়ে আর কোয়েল অবাক হয়ে তাকালো রাজের দিকে। আধার শবনমের দিকে হাত বাড়িয়ে দেয় রাজ কোয়েলের দিকে। কোয়েল রাজের হাতে নিজের হাত রাখতেই রাজ ওকে টান দিয়ে সামনে নিয়ে যায়। শবনম একবার নিজের হাত উঠায় আবার নামিয়ে নেয়। আধার হুট করে শবনমের হাত ধরে ওর কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। ওদের দেখা দেখি অনেকেই নিজেদের কাপলদের সাথে বল ডান্স করছে। অর্নিল বসে আছে, হঠাৎ ইসমি অর্নিলের কাঁধ থেকে গলা জড়িয়ে ধরে। অর্নিল ইসমির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। লাল রঙের গাউনে অসম্ভব সুন্দর লাগছে ওকে। অর্নিল উঠে ইসমির কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, তারপর এক হাতে ওর কোমর জড়িয়ে অন্য হাতে ওর হাত ধরে। ইসমির হাত ধরে ঘুরিয়ে আবারও নিজের কাছে আনলো অর্নিল। হঠাৎ কাঁধে কারো হাত পড়ায় চমকে গেল অর্নিল। পাশে তাকাতেই দেখলো রিমি বসার, ইসমি আশেপাশে নেই। তার মানেও এতক্ষণ নিজের খেয়ালে ভাসছিল।
তুই ঠিক আছিস? আর হ্যাঁ, আম অল রাইট। শবনমের এক হাত আধারের কাঁধে আর এক হাত ওর হাতে। আধারের চোখের দিকে তাকিয়ে ওর পায়ের সাথে পা মিলিয়ে স্টেপ করছে ও। তুমি তো অনেক ভালো ডান্সার সিনিয়রিটিরা। নাও, আই এম শিওর তুমি আমার জন্য একদম পারফেক্ট। কিন্তু আপনি আমার জন্য একদম পারফেক্ট না। যান যান, ওই চিক্কু মেয়েগুলোর কাছে যান। কোয়েল রাগ দেখিয়ে চলে গেল। রাজ কোয়েলের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি এসে বলতে শুরু করে। বাহ, ফিলিং জেলাস কুহু। সারাক্ষণ কি আমার বাহুডোরে থাকার ইচ্ছে আছে নাকি মেরিজান? ইচ্ছে থাকলে বলো, আমি তো সারা জীবন তোমাকে নিজের কাছে রাখতে চাই। শবনম ছিটকে সরে দাঁড়ায় আধারের কাছ থেকে, তারপর আমতা আমতা করে বলতে শুরু করে। একদমই না। শবনম কথা কাটিয়ে এক প্রকার দৌড়ে চলে যায়। আমিও দেখবো নিজের অনুভূতিগুলো তুমি কতক্ষণ লুকিয়ে রাখতে পারো। শবনম দৌড়ে যেতে এমন ঘুড়ির মতো দৌড়াচ্ছিস কেন? ম্যারাথনে যাব, তাই কেন? তুই জানিস না পচাকলা? একদম উল্টাপাল্টা নামে ডাকবি না, বলে দিলাম। তাহলে তুই আমাকে ঘড়ি বললি কেন? হিসাব বরাবর। অ্যাকাউন্ট পেয়েছিস যে হিসাব বরাবর করছিস? মনে হয় সেটাই। তোর সাথে কথাই বলবো না। আমিও। দুজন রেগে দুদিকে চলে গেল। শবনম কিছুটা দূরে যেতেই কেউ ওর চোখ পট্টি দিয়ে বেঁধে দিতে শুরু করলো। শবনম চেঁচাতে নিলেই আধার ওর মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর ওর কানে ফিসফিসিয়ে বলতে শুরু করে। রিল্যাক্স মেরিজান, ইটস মি আধার। আধারের কণ্ঠ শুনে শবনম কিছুটা স্বস্তি পায়, কিন্তু ওর রাগ উঠে যায়। এমনভাবে হঠাৎ কেউ কি চোখে পট্টি বাঁধে? এটা কি সরাও? একদম সরাবে না, এটা বলে দিলাম। শবনম থেমে গেল, তারপর অবাক হয়ে বলল। কেন? সারপ্রাইজ আছে, কাম উইথ মি। আধার শবনমের হাত ধরে সাবধানে ওকে নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছ? আর এই পট্টি সরাও, আমি কিছু দেখতে পাচ্ছি না। চুপচাপ চলো, না হলে কোলে নিয়ে হাঁটা ধরবো। শবনম চুপ করে যায়, শক্ত করে আধারের হাত ধরে যেন হোঁচট না খায়। আধার শবনমকে নিয়ে ব্যাকইয়ার্ডে চলে আসে। এখানেই দাঁড়াও। আধার শবনমের চোখের পট্টি খুলে দেয়, সাথে সাথে শবনম চোখ খুলে তাকায়। শবনম সামনে তাকিয়েও কিছু দেখতে পেল না, কারণ সামনে খোলা ময়দান ছাড়া কিছুই নেই। এখানে তো কিছুই নেই, সারপ্রাইজ কোথায়? বোকা বানানো হচ্ছে আমাকে। ওফো মেরি জান, নিচে না উপরে তাকাও। লুক অ্যাট দি স্কাই। শবনম আকাশের দিকে তাকাতেই ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। আজকে ফুল মুন তোমার ফেভারিট নাইট। আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, অর্থাৎ পূর্ণিমা। আর পূর্ণিমার রাত শবনমের কাছে সবচেয়ে প্রিয়। শবনম সবসময় এই রাতে নিজের বারান্দায় বসে সারা রাত আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখে, যতক্ষণ না চোখে স্লিপিং কুইন চলে না আসে। শুধু চাঁদ না, তাদের পাশের সবচেয়ে বড় তারাটাকেই শবনম নিজের লাকি স্টার ভাবে। আজকে ফুল মুন, আমি তো ভুলেই গিয়েছিলাম। মাসে একবার এই চাঁদ দেখা পাই, আর আজকে মিস হয়ে গেল আমার। কি হতো? থ্যাংক ইউ সো মাচ আধার। শবনম খুশি হয়ে আধারকে জড়িয়ে ধরে নিজের অজান্তে। তোমার যে জিনিসে খুশি সেটা তুমি ভুলতে পারো, আমি না। হঠাৎ শবনম খেয়াল করে যে আধারকে জড়িয়ে ধরে আছে। শবনম সাথে সাথে আধারের থেকে সরে দাঁড়ায় আর মাথা নিচু করে নেয়। আধার শবনমের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। শবনম অবাক চোখে তাকায় আধারের দিকে। তুমি এভাবে বসে পড়লে কেন? এমনিতে তো এত স্মার্টগিরি দেখাও, কিন্তু এতটুকু বোঝো না যে একটা ছেলে একটা মেয়ের সামনে হাঁটু গেড়ে কেন বসে? যাই হোক, তোমার বসে থাকার ইচ্ছে, তুমি বসে থাকো, আমি গেলাম। শবনম যেতে নিলে আধার ওর হাত ধরে আটকিয়ে নেয়। শবনম অবাক চোখে তাকায় আধারের দিকে। আধার নিজের পকেট থেকে একটা ব্রেসলেট বের করে শবনমের সামনে ধরে। শবনম ব্রেসলেটটা দেখে অবাক চোখে তাকায় আধারের দিকে। ওর চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু সেটা পড়ার আগেই ও নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়। নাক টেনে ফোপাচ্ছে শবনম, আর আধারের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। ডু ইউ রিমেম্বার দিস? সেদিন রেগে আমার মুখে ছুঁড়ে মেরেছিলে। আমি 1000 বার তোমাকে সরি বলেছি মেরি জান, তাহলে কেন তুমি এই সামান্য কথাটা মনে লাগিয়ে আছো? তোমার ইগোই কি তোমার জন্য সব? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? প্লিজ ভুলে যাও সব। আমরা নতুন করে নিজেদের জীবন সাজাবো আমাদের ভালোবাসা দিয়ে। আই লাভ ইউ শবনম, ইউ নো দ্যাট। আর তুমিও আমাকে এখনও ভালোবাসো, সেটাও জানি আমি। তাহলে কেন নিজের মুখটা ঘুরিয়ে নিচ্ছ আমার থেকে? প্লিজ বলো। আমার কিছু বলার নেই, আমার হাত ছাড়ো, আমি বাসায় যাব।
শবনমের কথায় আধারের মাথায় রক্ত চড়ে যায়। আধার দাঁড়িয়ে শবনমের হাত শক্ত করে চেঁচিয়ে বলে, জাস্ট শাট আপ ড্যাম ইট। শবনম ভয়ে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে। আধার শবনমের 2 কাঁধ ধরে ঝাঁকিয়ে বলতে শুরু করে, যখন থেকে ফিরেছি ভালোবাসা দিয়ে বোঝাচ্ছি তোমাকে, কিন্তু তুমি তো নিজের জেদে আটকে আছো। তুমি যতটা জেদি তার থেকেও 1000 গুণ বেশি জেদি আমি, সেটা তোমার ভালো করেই জানা। এতটুকু কথা তোমার মাথায় সেট হচ্ছে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? এতটুকু সামান্য বিষয়ে তুমি এতটা রাগ পুষিয়ে রেখেছো নিজের মাঝে। আই জাস্ট ক্যান বিলিভ। শবনম ভয়ে জড়ো হয়ে গেছে। ওর সামনে কেউ উঁচু গলায় কথা বললেও ভয় পেয়ে যায়। সেখানে তো আধার ওকে ধমকিয়ে কথা বলছে। শবনম কান্না শুরু করে দিয়েছে, তার সাথে আনলিমিটেড হিচকি আছে। কান্না অফ করো। শবনম তাও কেঁদেই চলেছে। আই সেইড স্টপ ক্রাইং শবনম। শবনম ধমক শুনে ভয়ে নিজের কান্না থামানোর চেষ্টা শুরু করে, কিন্তু কান্না একবার শুরু হলে কি সহজে থামে? আধার পিছন ঘুরে জোরে জোরে শ্বাস নেয়, তারপর নিজের কপালে 2 আঙ্গুল ঘষে নিজেকে শান্ত করে। শবনমের দিকে আবারও ঘুরে নিজের হাতে শবনমের 2 হাত নিয়ে বলতে শুরু করে ও, আই এম সরি শবনম, প্লিজ ডোন্ট ক্রাই। আমি জানি কিছু একটা আছে যেটা আমাদের মাঝে আসছে, কিন্তু সেটা কি প্লিজ বলো। কেন নিজেকে আমার কাছ থেকে দূরে রাখো? হোয়াই? বিকজ আই ডোন্ট ডিজার্ভ ইউ আধার। আধারের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ায়। আমি আমি এমন কিছু করে ফেলেছি যা আমার করা উচিত হয়নি। আই এম গিল্টি আধার। তুমি হেট করবে আমাকে, আমি জানি। আমি তোমার চোখে নিজের জন্য ঘৃণা সহ্য করতে পারবো না, তাই এমন করি। আমার ভয় হয় যদি তুমি আমাকে ভুল বুঝো, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করিনি। কান্নার ফলে সব কথা গুলিয়ে যাচ্ছে শবনমের। আধার কিছুটা বুঝছে তো কিছুটা বুঝছে না। রিল্যাক্স শবনম, তুমি আগে কান্না থামাও প্লিজ। কি এমন করেছো তুমি? হ্যাঁ দেখো, যাই হোক না কেন, তোমাকে ঘৃণা করার আগে আমি মরে যাওয়া পছন্দ করব। এই একটা জিনিসই আধার রেজওয়ানের জন্য অসম্ভব। প্লিজ বলো আমায়। আর আরব শবনম? শবনম বলতে নিলে অর্নিল শবনমের নাম ধরে চেঁচিয়ে ওঠে, আর শবনম চুপ করে যায়। অর্নিল দৌড়ে এসে শবনম আর আধারের সামনে এসে দাঁড়ায়। শবনম, তুমি কিছু বলেছিলে, বলো। শবনম অর্নিলের দিকে তাকাতেই অর্নিল মাথা নাড়িয়ে না বলে। কিছু না। অর্নিল কথা ঘুরানোর জন্য বলতে শুরু করে, তো তুই কান্না করছিস কেন? কি হয়েছে? আধার তুই কি বলেছিস যে ও কাঁদছে? আমি আধার কিছু বলেনি আমাকে ভাইয়া। তাহলে কাঁদছিস কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অর্নিল শবনমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, হেই প্রিন্সেস, ডোন্ট ক্রাই। ভাইয়া আছে না, ভয় কেন পাবি? আমি তোর পাশে থাকতে তোর কোনো ক্ষতি হতে দিব না। অর্নিল আধারের দিকে তাকিয়ে ওকে বলে, আধার সবাই বেরোবে, তুই প্লিজ গাড়ি বের করে। রাজও গিয়েছে। কিন্তু শবনম। আমি আছি ওর পাশে, আমি শবনমকে দেখছি, তুই যা। আধার শবনমের দিকে এক পলক তাকিয়ে চলে গেল। আধার চলে যেতে অর্নিল বলতে শুরু করে, বলেছিলাম না শবনম, এটা আমাদের দুজনের মাঝে সিক্রেট। থার্ড কেউ যেন এই বিষয়ে না জানে। কিছু রহস্য আমাদের নিজের মাঝে লুকিয়ে রাখতে হয়, না হলে আমাদেরই ক্ষতি। সরি ভাইয়া, কিন্তু আমি বুঝতে পারিনি কিভাবে কি হচ্ছিল। ইটস ওকে, আমি আসি তো। যাই হোক না কেন, তুই এই বিষয়ে নিজ থেকে কাউকে কিছু বলবি না, ঠিক আছে? শবনম মাথা নাড়ালো। অর্নিল শবনমের চোখ মুছে দেয়। আমার আধারকে সব বলে দেওয়া উচিত। আম শিওরও বুঝবে সিচুয়েশনটা। আধার শবনমকে কখনোই ভুল বুঝবে না। ও আমার বোনকে সেভাবেই প্রোটেক্ট করবে যেমন আমি করছি। যা হয়েছিল তাতে শবনমের কোনো ভুল ছিল না। এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। আমায় আধারকে বুঝিয়ে বলতে হবে সব, কিন্তু এখন না। আগে আমার নিজের সব সত্য জানতে হবে। আধার কখনো ভুলকে ক্ষমা করে না। আমি জানি ও আমাকে ক্ষমা করবে না। গতবার সামান্য ভুলের জন্য ও, না, আমি বলবো না, ওকে কিছু কখনো বলবো না। অর্নিল শবনমকে নিয়ে পার্টি ভেন্যুতে চলে আসে। অর্নিল কোয়েল আর শবনমকে নিজের সাথে করে নিয়ে যায়। অন্য গাড়িতে বাকিরা যায়। আধার আর রাজ একা যাচ্ছে। আধারের মাথায় অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। ব্রো, এটা তো বাসার রাস্তা না। কোথায় যাচ্ছিস? কিছু সময়ের জন্য সব কিছু থেকে দূরে। বুঝেছি। আবার কিছু হয়েছে তোদের মাঝে, তাই তুই আপসেট? আধার গাড়ি ঘুরিয়ে নদীর পাশে দাঁড় করায়। রাত হওয়ায় মানুষ নেই বললেই চলে। মাঝে মধ্যে 2-1টা লঞ্চ চলাচল করছে। নদীর পানি চাঁদের আলোতে চিকচিক করছে। আধার গাড়ি থেকে নেমে যায়, এর সাথে রাজও। ওয়াও, ইটস বিউটিফুল ব্রো।
আধার ঢালে বসে পড়ল সাথে রাজও। রাজ আধারের মন ভালো করার জন্য বলতে শুরু করে। ব্রো, ছিল মার মন খারাপ করার কি আছে? আমরা সবাই জানি শবনম কতটা গাঢ়েরা, এত সহজে মানবে না। আধার রাগী দৃষ্টিতে তাকায় রাজের দিকে, তারপর বলে, ওর সামনে এই কথাটা বললে তোকে ধরে এই বিউটিফুল নদীর পানিতেই চুবাতো। এজন্যই তো অগোচরে বললাম। সব আমার দোষ রে, আমার জন্যে আমাদের মাঝে এই দেয়ালটা তৈরি হয়েছে। আই ডিজার্ভ দিস। ইস্ট অর ওয়েস্ট, শবনম ইজ দ্য বেস্ট। শবনমের সামনে কোয়েল আর ওর স্কুল ফ্রেন্ড মোহনার ঈশিতা দাঁড়ানো। ওরা নিজেদের সাইকেল দাঁড় করিয়ে রেখেছে। সত্যি তুই বেস্ট, না হলে আজকে যেটা করছিস সেটা করার সাহস আমাদেরও ছিল না। কিন্তু আমার গড ফিলিং বলছে শবনম এবার তুই ভয়ঙ্করভাবে ফাঁসবি রে। চিল মারু ইয়ার, কেউ কিছু জানলে তো ফাঁসবে। এখন চল, স্কুলে লেট হচ্ছে। সবাই স্কুলে চলে গেল। বিষয় হচ্ছে ইমন শবনমের সিনিয়র, কিন্তু ইমনের সাথে শবনমের বনে না। গতকালই শবনমের সাথে কথা কাটাকাটি হয়েছিল ইমনের, যার জন্য ইমন শবনমের সাইকেলের চেন খুলে দিয়েছিল, আর সেটা ঠিক করতে গিয়ে হাত কেটে ফেলে শবনম। কিন্তু শবনম কাউকে বলেনি যে ইমন এটা করেছে। ও নিজেই শাস্তি দিতে চেয়েছিল ইমনকে, তাই ওর বাইকের টায়ার লুজ করে দিয়েছে শবনম ইন স্কুল। শবনম, কোয়েল, ঈশিতা সবাই ক্লাসে বসে ফাজলামো করছে, এমন সময় পিয়ন চলে আসে। তোমাদের প্রিন্সিপাল স্যার নিজের কেবিনে ডেকেছে। কেন আঙ্কেল, ওনার ছেলের বিয়ের ইনভিটেশন কার্ড দিবে নাকি? জানি না মামুনি, নিচে গিয়ে দেখো, অনেক রেগে আছেন। ওরা সবাই প্রিন্সিপালের কেবিনে চলে আসে। কেবিনে যেতেই শবনম দেখলো ইমন আগে থেকেই এখানে, আর ওর জামা কাপড় সব ময়লা মাখানো, কিছুটা ছিঁড়েও গিয়েছে, হাত আর পা হয়তো ছিলে গেছে। ওর পাশে তাকাতেই ভয়ে শবনমের গলা শুকিয়ে যায়, কারণ আধারও দাঁড়িয়ে আছে। শবনম ভয়ার্ত দৃষ্টিতে শুধু আধারের দিকে তাকিয়ে আছে, আর আধারের রাগী দৃষ্টি শবনমের উপর। তোমার নামে কমপ্লেন এসেছে যে তুমি ইমনের বাইকের সাথে কিছু করেছো, তার জন্য আজকে ইমনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা কি সত্যি? স্যার, এসব আপনাকে কে বলেছে? আমি বলেছি, ইভেন আমি নিজের চোখে দেখেছি বাবা, ও আমার বাইকের সাথে কিছু করছিল, কিন্তু ভাবলাম বাচ্চা মানুষ হয়তো এমনিতেই দেখছে। কিন্তু বাইক নিয়ে কিছু দূর যেতে বাইক ব্যালেন্স হারাতে শুরু করে, আর একটুর জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়নি। আমি করেছি তার প্রমাণ কি? আধারের দিকে তাকিয়ে বলছে শবনম। প্রমাণ আমি নিজে। এবার তুমি লিমিট ক্রস করেছো শবনম। তোমার জন্য আমার ছেলের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তোমাকে আমি রাস্টিকেট করতে পারি, তুমি জানো? তোমার গার্জিয়ানদের ডাকাতেই হবে। স্যার, এতটুকুর জন্য গার্ডিয়ান কেন? প্রিন্সিপাল কল করতে নিলেই আধার শবনমের সামনে এসে দাঁড়ায়। শবনমের হাত পা কাঁপছে ভয়ে, ওর কান্না চলে আসছে আধারের ফেস দেখে। তুমি কি সত্যি ইমনের বাইকের সাথে কিছু করছিলে শবনম? আমি আসলে ভয়ে কিছু বলতে পারছে না শবনম। ইয়েস অর নো? আধার ভাইয়া, আমি আসলে আই সেইড ইয়েস অর নো। ইয়েস। সাথে সাথেই শবনমের ডান গালে চড় পড়ল। শবনম গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে আধারের দিকে, ওর চোখে পানি টলটল করছে। তুমি জানো ভুলের শাস্তি হয় ক্ষমা, না তাও কেন এমন ভুল করো তুমি? বড় হচ্ছ, এতটুকু জ্ঞান হয়নি তোমার? তোমার জন্য তোমার আব্বুকে অসম্মান হতে হবে তার কোনো আইডিয়া আছে? আধার ওর প্রিন্সিপালের দিকে ফিরে ওনাকে বলে, স্যার, ওর শাস্তি আমি দিয়ে দিয়েছি, প্লিজ কাউকে কল করবেন না। ইটস ওকে আব্বু, কল করার প্রয়োজন নেই, এতটুকুর জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে ও, তাই না শবনম? শবনম রাগী দৃষ্টিতে তাকায় ইমনের দিকে, আর আধার নিজের হাত মুঠো করে রেখেছে নিজের রাগ কন্ট্রোল করতে। ওকে ফাইন, শুধু তোমার কথায় কোনো অ্যাকশন নিলাম না। আজ তুমি স্কুলের ট্রাস্টের ছেলে, সেই হিসাবে বিষয়টা বেশি দূর এগোতে দিলাম না। থ্যাংক ইউ, তুমি চলো আমার সাথে। শবনম ঝাড়ি মেরে নিজের হাত ছাড়িয়ে নেয়, তারপর দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কোয়েল আর ঈশিতাও ওর পিছু চলে যায়। আধার ইমনের সামনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে ধীর গলায় বলে, ডোন্ট থিঙ্ক কি বিষয়টা এখানে ধামাচাপা পড়ে গিয়েছে। তোর আর আমার হিসেব এখনো বাকি। ওর শাস্তি আমি ওকে দিয়েছি, কিন্তু তোরটা এখনো বাকি। দেখা যাবে। আধার বেরিয়ে যায় কেবিন থেকে। শবনম ক্লাস থেকে নিজের ব্যাগ নিয়ে আগেই বেরিয়ে গিয়েছে। আধার দৌড়ে শবনমের সামনে গিয়ে দাঁড়ায়। শবনম, ওয়েট। আমি কোনো কথা শুনবো না তোমার। তুমি অনেক খারাপ, সবার সামনে মেরেছো আমাকে। আই জাস্ট হেট ইউ। তোমার রাগই তোমার কাছে সব। একবারও জিজ্ঞেস করোনি শবনম
তুমি এটা কেন করেছো? ভুল করেছি সেটা দেখেছো, কিন্তু কেন করেছি সেটা বলার সুযোগও দাওনি। সব সময় বকা দেওয়া ছাড়া, ধমক দেওয়া ছাড়া কিছু পারো না তুমি। আর এই তোমার দেওয়া কিছু লাগবে না আমার। তুমি ওই ইমনের জন্য আমাকে হার্ট করেছো আধার ভাইয়া। আমার কোনো ভ্যালু নেই তোমার কাছে। আই হেট ইউ। কখনো ক্ষমা করবো না তোমাকে। শবনম আধারকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে চলে গেল। আধার ওর যাওয়ার দিকে তাকিয়ে রাগে মাটিতে জোরে লাথি মারে। বর্তমানে একদম ঠিক করেছিল শবনম, তুই অতিরিক্ত রাগী ছিলি তখন। এর জন্যই শবনম তোর নিকনেম দিয়েছিল অ্যাংরি কিং, আদার রেজওয়ান। হাসবি না একদম। আমি নিজেকে বদলিয়েছি তো ওর জন্য। শবনমের দ্য অ্যাংরি কিং আধার এখনও কতটা সফট হয়েছে তা ওর চোখে পড়ে না। ওর চোখে শুধু আমার রাগটাই পড়ে। আর সেদিন আমি ওকে শাস্তি না দিলে প্রিন্সিপাল ওকে শাস্তি দিত। রাস্টিকেট তো করতোই, তার উপর আসিফ আঙ্কেলের কাছ থেকেও বকা শোনাতো। পাস্টের কথা বাদ দিয়ে এখন প্রেজেন্টে কি করবি সেটা ভাব। ভেবে নিয়েছি। কি? সামথিং বিগ। এতদিন সব ছোটোখাটো প্ল্যানিং করেছি, এবার কিছু বড় করব। শবনম এবার নিজে থেকে আমাকে ভালোবাসি বলবে। ইম্পসিবল। নেভার আন্ডার এস্টিমেট আধার রেজওয়ান মেরে ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এত ডায়লগ ছাড়া লাগবে না। প্ল্যান কি সেটা বল। বলবো, বাট আমার হেল্প লাগবে, তোর আর কোয়েলের। কেমন হেল্প? শোন। আধার রাজকে পুরো প্ল্যান বুঝিয়ে বলল। রাজ পুরো টাসকি আধারের কথাগুলো শুনে। সিরিয়াসলি ব্রো, তুই জিনিয়াস। আধার হালকা হাসলো, কিন্তু ওর মনে কোথাও একটা অদ্ভুত রকমের চিন্তা হচ্ছে। তখন শবনম কি বলতে চাচ্ছিল? অর্নিল কি ইচ্ছে করে শবনমকে কথাগুলো বলতে থামিয়ে দিয়েছে, নাকি আমি বেশি বেশি ভাবছি? ওকে ডান, বাসায় যাওয়া যাক। কোয়েলকে সব বুঝিয়ে মানাতেও তো হবে। চল। আধার আর রাজ গাড়িতে উঠে বাসার জন্য বেরিয়ে যায়। আহমেদ ভেলা। শবনম বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে তাকিয়ে আছে। ও জানে আধার এখনও ফিরেনি, তার জন্যই অপেক্ষা করছে শবনম। গেটের সামনে গাড়ির হর্ন বাজতে গার্ড গেট খুলে দিল আর গাড়ি ভেতরে প্রবেশ করলো। আধার আর রাজ নেমে যায় গাড়ি থেকে। শবনম যেন এখন স্বস্তি পেল। হঠাৎ আধার কিছু একটা ভেবে শবনমের রুমের বারান্দার দিকে ফিরে তাকায় আর শবনমকে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে। শবনম অপ্রস্তুত হয়ে পড়া তাড়াহুড়ো করে রুমে ঢুকে পড়ল। আধার হালকা হাসলো ওর কাজে। আধার আর রাজ ভিতরে চলে গেল নিজেদের রুমে। সকালে শবনম আর কোয়েল কলেজের জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। সবাই ব্রেকফাস্ট করতে বসে, কিন্তু আধার আর রাজ নেই। এই রাজমশাইকে আজকে দেখা যাচ্ছে না কেন? কোথায় গিয়েছে? শবনম এর চোখ আশেপাশে খুঁজছে আধারকে, কিন্তু আধার তো নেই। তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো, আমি তোমাদের কলেজে ড্রপ করে দিব। যেভাবে তাড়া দিচ্ছ মনে হচ্ছে অফিসে বউ রেখে এসেছো। শবনমের কথায় বিষম লেগে যায় অর্নিলের। মায়া তাড়াতাড়ি ওকে পানি খাইয়ে দেয়। খাবারের সময় কথা বলতে মানা করেছি না তোদের? সত্যি বলো তো ভাইয়া, হঠাৎ বিষম লাগলো কেন? অনেক বেশি কথা বলো তোমরা, কান ধরে উঠবোস করাবো বলে দিলাম। এই না না না, আর বলবো না। আমি তো মজা করছিলাম। ভাইয়া তো সিরিয়াস হয়ে গেল, ব্যাপারটা কি? আধার আর রাজ কোথায় আব্বু? কোনো কাজে বাইরে গেছে। এত সকাল সকাল? আচ্ছা তোদের হলে তাড়াতাড়ি আয়, আমি গাড়িতে অপেক্ষা করছি। শবনম আর কোয়েল সবাইকে বাই বলে গাড়িতে উঠে যায়। অর্নিল ড্রাইভ করছে, পাশে কোয়েল বসেছে আর পিছে শবনম। কলেজের সামনে গাড়ি থামতেই তিনজন নেমে যায়। সাবধানে থাকবে। আমরা বাচ্চা না ভাইয়া যে চকলেটের লোভ দেখিয়ে কেউ কিডন্যাপ করে নিবে। হ্যাঁ বাচ্চা না, তোরা তো বুড়ি। টেক কেয়ার। অর্নিল গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল আর শবনম কোয়েল কলেজে চলে গেল। অফিসে অর্নিল অফিসে ঢুকতেই দেখে ইসমি অন্য স্টাফদের সাথে বসে গল্প করছে। বাহ, এই দিক এনার জন্য আমি তাড়াহুড়ো করে অফিসে আসলাম, আর এনে দিকে আমাকে ছাড়া বিন্দাস আছেন। অর্নিলকে দেখে ইসমি সহ সবাই দাঁড়িয়ে যায় আর গুড মর্নিং বলে। অর্নিল সবাইকে জবাব দিয়ে ইসমির পাশ দিয়ে যেতে যেতে বলল, 5 মিনিটে আমার কফি নিয়ে কেবিনে আসেন মিস ইসমি। জি। কলেজ। শবনম ক্লাস শেষ করে লাইব্রেরির দিকে যাচ্ছে। আচমকায় কোয়েলও সামনে এসে দাঁড়ায়, আরও ঘাবড়ে যায়। এমন উট পাখির মতো লাফাচ্ছিস কেন? লাফালাম কোথায়? আমি তো হেঁটে আসলাম। আচ্ছা বাদ দে, তুই কোথায় যাচ্ছিলি? লাইব্রেরি থেকে বই আনতে যাচ্ছি, তারপর বাসায় যাব, চল। শবনম আর কোয়েল লাইব্রেরি চলে যায়। কোয়েল কিছুটা দূরে গিয়ে কাউকে কিছু মেসেজ পাঠায়। হয়ে গেছে, চল বাসায় যাই।
এত তাড়াতাড়ি বাসায় গেলে আদার ভাইয়ার প্ল্যান নষ্ট হয়ে যাবে, আর ওই রাজ বলবে যে আমার দ্বারা কিছু হয় না। নো নো নো, কিছু একটা করতে হবে যেন দেরি হয়। কি হলো, কোথায় হারিয়ে গেলি? কোথাও না। তাহলে চল। হ্যাঁ। শবনম আর কোয়েল লাইব্রেরি থেকে বের হতে নিলেই কোয়েল নিজের মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে আর নিজের মাথা চেপে ধরে। কোয়েল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? আমার মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে? তুই বস, আমি পানি নিয়ে আসছি। শবনম দৌড়ে বেরিয়ে গেল। শবনম যেতেই কোয়েল হাঁফ ছেড়ে বাঁচল। এই দুই ভাইয়ের জন্য কত কিছু করা লাগছে আমার। শবনমের আসার শব্দ শুনতেই কোয়েল আগের মতো মাথায় হাত রেখে দেয়। পানি? কোয়েল পানি খেয়ে নেয়। শবনম কোয়েলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এখন বেটার লাগছে? একটু। চল ক্লিনিকে যাব। কি? ক্লিনিকে কেন যাব? ঠিক আছি আমি। তুই ঠিক নেই, চুপচাপ চল, না হলে আব্বিকে কল করব। এটা ঠিক না, সব সময় আমি ফেসে যাই। শবনম কোয়েলকে এক প্রকার জোর করে ক্লিনিকে নিয়ে যায়। সিটি কেয়ার ক্লিনিক। শবনম আর কোয়েল ডক্টরের সামনে বসে আছে। ডক্টর কোয়েলের কাছে প্রবলেম জিজ্ঞাসা করছে, কিন্তু ও কিছু বলতে পারছে না। তুই বলছিস না কেন? আচ্ছা, আমি বলছি ডক্টর, ওর মাথা ঘুরছিল। হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু আপনার বোন যদি কিছু না বলে আমি বুঝবো কিভাবে ওনার কি সমস্যা হয়েছে? মিস কোয়েল, প্লিজ বলেন। কোয়েল কিছু বলতে পারছে না। বলবেই বা কি? কোনো সমস্যা হলে তো বলবে। মুখে কি দই ফুসকা ভরে রেখেছিস? বল। আসলে ডক্টর আন্টি, আমি ঠিক আছি। তখন একটু টায়ার্ড ছিলাম, তাই অমন হয়েছিল, বেশি কিছু না। আমার বোন তো পাগল, তাই এতটুকুতেই ঘাবড়ে আমাকে এখানে নিয়ে এসেছে। তুই আমাকে পাগল বললি? তোকে তো আমি... শবনম কোয়েলকে কিছু বলতে নিলেই ডক্টর ওকে থামিয়ে দেয়। স্টপ স্টপ, এটা ফাইট করার জায়গা না। সরি ডক্টর আন্টি, আপনাকে বিরক্ত করার জন্য। ডোন্ট বি সরি ডিয়ার, এটা আমার ডিউটি। তুই বাইরে আয়। পাগল কাকে বলে আমি তোকে বোঝাচ্ছি। গড প্লিজ সেভ মি ফ্রম দিস লেডি ডেভিল। শবনম বাইরে চলে যায় আর কোয়েল ডক্টরকে বাই বলে বাইরে চলে যায়। কেমন বোন দিয়েছে আল্লাহ আমাকে, চুড়েলের হিউম্যান ভার্সন। শবনম কোয়েলকে বকতে বকতে বাইরে যাচ্ছে। আরে আমার বড় বোনটি, দাঁড়া না রে। সামনে আসবি না বলে দিলাম। হঠাৎ একটা নার্সের সাথে ধাক্কা লেগে যায় ওর, আর নার্সের হাত থেকে ফাইল পড়ে ছড়িয়ে যায়। সরি, আমি তুলে দিচ্ছি। শবনম ফাইল থেকে পড়া পেপারগুলো তুলছে। ও ফাইলগুলো তুলে নার্সের হাতে তুলে দেয়। সরি। ইটস ওকে। হঠাৎ পেছন থেকে কারো বলা কথা শুনতে পায় ও। নামটা শুনতেই শবনমের চোখ ও ভয়ে বড় বড় হয়ে যায়। হার্টবিট অস্বাভাবিক গতিতে ওঠানামা করছে ওর। পা যেন জমে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম ছুটছে। আরভান। শবনম ভয়ে ভয়ে পেছনে ফিরতেই দেখে একজন দাঁড়ানো, আর তার পেছন দিকটা দেখা যাচ্ছে। লোকটার সামনে আরেকজন দাঁড়ানো, যে তার সাথে কথা বলছে। শবনমের পা অটোমেটিক্যালি লোকটার দিকে এগিয়ে যায়। মনে ভয় হচ্ছে অজানা। শবনম ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুখের আর কপালের ঘাম মুছে নেয়। পা কাঁপছে ওর, যেন এগোতে চাইছে না। শবনম যতই লোকটার দিকে এগিয়ে যাচ্ছে ততই পুরনো স্মৃতিগুলোর চোখে ভেসে উঠছে। শবনম লোকটার পেছনে এসে দাঁড়ায়। কাঁপা কাঁপা হাতে তার কাঁধে হাত রাখে ও। লোকটা শবনমের দিকে ফিরতেই ও বড় করে একটা নিঃশ্বাস ছাড়ল, যেন নিজের জানে জান ফিরে পেয়েছে। না, আসলে আপনাকে অন্য কেউ ভেবে ফেলেছিলাম, সরি। শবনম দ্রুত পায়ে ক্লিনিক থেকে বেরিয়ে যায়। তারপর গাড়িতে উঠে বসে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও। পানির বোতল নিয়ে পুরো বোতল এক ঢোকে সবটা ফাঁকা করে দিয়েছে ও। ওটা আরভান না, অন্য কেউ। কেন ভাবছি বেশি বেশি? স্টপ থিঙ্কিং শবনম, ওকে নিয়ে ভাবা বন্ধ কর। কোয়েল এসে গাড়িতে উঠে বসে আর শবনমকে জিজ্ঞাসা করে, কে ছিল রে ওটা? কেউ না। তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার আবার কি হবে, আই এম ওকে। তাহলে এত ঘামছিস কেন? ও আসলে গরম লাগছে প্রচুর, আর এই এসিটাও অন করতে ভুলে গেছি। এখন ঠিক আছে। দেখতে তো ঠিক লাগছে না। এখন রিপোর্টারগিরি করা বন্ধ কর, বাসায় যেতে হবে। অফিস। অর্নিল নিজের কেবিনে বসে কাজ করছে। এমন সময় রিমি ওর কেবিনে প্রবেশ করে। অনিল, এত খুশি লাগছে তোকে, ব্যাপারটা কি? তুই শুনলে?
তুইও খুশি হয়ে যাবি। এই দেখ। অর্নিল ট্যাবে দেখতেই ওর মুখে হাসি ফুটে ওঠে। দ্যাটস গ্রেট রিমি। 2 বছর ধরে এই প্রজেক্টটার জন্য চেষ্টা করছি, আর আজকে নিজ থেকেই প্রজেক্ট আমাকে অফার দিচ্ছে। আনবিলিভেবল। সব তোর চেষ্টার ফল। তুই রাত দিন এক করে এই প্রজেক্টটার জন্য কাজ করেছিস। তুই ছাড়া এটার কেউ ডিজার্ভ করতেই পারে না। আমার কাছে তো এটা একটা ড্রিমের মতো লাগছে। আজকের সন্ধ্যায় 7টা বাজে ব্লুবার্ড ক্যাফেতে মিটিং রেখেছে তারা। আমাদের আর্জেন্ট যাওয়া উচিত। রাইট, চল। অর্নিল নিজের অফিস ব্যাগে ফাইল নিয়ে রিমির সাথে বেরিয়ে যায়। ইসমি অর্নিলের কেবিনে আসতে নিলে রিমি আর অর্নিলকে একসাথে বেরোতে দেখে। ওদের একসাথে দেখে ইসমির হাসিমাখা মুখ মলিন হয়ে যায়। আহমেদ ভিলা। শবনম আর কোয়েল বাসায় পৌঁছে যায়। শবনমের মাথায় এখন ক্লিনিকের বিষয়টা ঘুরঘুর করছে। বাসায় অন্ধকার, সব লাইট আর জানালা বন্ধ। বাড়ি অন্ধকার কেন? আর সবাই কোথায়? আমি লাইট অন দিচ্ছি। কোয়েল গিয়ে লাইট অন করলো সবগুলো। লাইট অন করার ফাঁকে ও ফোনে মেসেজও পাঠিয়ে দেয়। ডান। আম্মু, আব্বি, দাদিজান, কোথায় গেল সবাই? তুই এক কাজ কর, উপরে গিয়ে দেখ। আমি ওই দিকটায় দেখছি সবাই কোথায়। ওকে, কিন্তু সবাই কোথায় গায়েব হয়ে গেল? শবনম উপরে চলে যেতে রাজ আড়াল থেকে বেরিয়ে এসে কোয়েলের পাশে দাঁড়ায়। সিনিয়রিটিটা আমি তো ভেবেছিলাম তুমি পারবে না, কিন্তু আই এম রং। তুমি তো খুব সুন্দর করে নিজের বোনকে এতক্ষণে সামলালে। কিন্তু আই এম রং, তুমি তো খুব সুন্দর করে নিজের বোনকে এতক্ষণ সামলালে। এজন্যই বলি, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। কোয়েল পারে না এমন কোনো জিনিস দুনিয়াতে তৈরি হয়নি। তাছাড়াও আমার বোন ওকে কিভাবে হ্যান্ডেল করতে হয় জানা আছে আমার। তাই বলে ডাইরেক্ট ক্লিনিকে পৌঁছে যাবে? তুমি কিভাবে জানলে? আমার নজর তো অল টাইম তোমার উপরে থাকে মাই লাভ। ছি, ছোলেদের মতো চোখ মারবে না। মার ডালা, তোমার মুখ থেকে তো গালিও তারিফ মনে হয় কোয়েল বেবি। ইউ আর জাস্ট ইম্পসিবল। এইদিকে শবনম উপরে সব রুম চেক করছে কিন্তু কাউকে পাচ্ছে না। শবনম এবার আধারের রুমের দিকে পা বাড়ালো। দরজার সামনে আসতেই শবনম ফ্লোরে কিছু লাল রং দেখতে পারল। এইসব কি? ব্লাড? আধার? শবনম দ্রুত দরজা ধাক্কা দিয়ে খুলল। দরজা খুলতেই শবনমের হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। নিঃশ্বাস যেন আটকে আসছে ওর। চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়তে শুরু করেছে ওর। আধার? আধার ফ্লোরে পড়ে আছে আর ওর শরীর রক্তে মাখা। দেখেই বোঝা যাচ্ছে ওর জ্ঞান নেই। শবনম দৌড়ে আধারের পাশে গিয়ে বসে ওর মাথা নিজের কোলে তুলে নেয়। আধার, চোখ খোলো প্লিজ। কি হয়েছে তোমার? এইসব কি আধার? আধারের মুখে লেগে থাকা রক্ত শবনমের হাতে লেগে যায়। শবনম আরো বেশি ভয় পেয়ে যায়। আধার, কি হয়েছে? প্লিজ চোখ খোলো, প্লিজ প্লিজ প্লিজ। আম্মু, আব্বি, দেখো না কি হয়েছে আব্বি। আধার, প্লিজ ওপেন ইউর আইজ। তোমার কিছু হলে আমার কি হবে? আই ক্যান লিভ উইদাউট ইউ প্লিজ। এত বছর অপেক্ষা করেছি আমি তোমার জন্য, তোমার ফিরে আসার জন্য। তুমি এমন করতে পারো না আমার সাথে। আমি এবার নিজেকে সামলাতে পারবো না। আর কখনো বলবো না চলে যেতে, আই প্রমিস। আর কখনো রাগ করবো না, জিদ করবো না, তোমাকে হার্ট করবো না। তোমার সব কথা শুনবো। আগের মতো হয়ে যাও আধার, প্লিজ ওপেন ইউর আইজ। শবনম আধারের বুকে মাথা রেখে ওকে কথাগুলো বলছে আর কান্না করছে। হঠাৎ আধার নিজের চোখ খুলে ফেলে আর শবনমকে নিজের বুকে দেখে মুচকি হেসে দেয়। আধার নিজের 2 হাত প্রসারিত করে শবনমকে জড়িয়ে ধরে। শবনম অবাক হয়ে যায় আর বিস্ময় নিয়ে মুখ তুলে তাকায় আধারের দিকে। আধারের মুখের হাসি দেখে ওর মুখ হাঁ হয়ে যায়। এত কিছু বললে অথচ আই লাভ ইউ ওয়ার্ডটা বললে না মেরিজান? তুমি ঠিক আছো আধার? কোথায় লেগেছে? শবনম কথা বলতে নিলেই আধার নিজের ডান হাতের আঙ্গুল দিয়ে ঠোঁট বন্ধ করে দেয়। রিল্যাক্স মেরিজান, তোমার মুখ থেকে আই লাভ ইউ শোনার আগে আধার রেজওয়ান মরবে না। আধার শবনমকে নিয়ে উঠে দাঁড়ালো। শবনম এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এখন খেয়াল করে দেখতেই দেখে আধারের শরীরের রক্ত না বরং রং। এসব ড্রামা ছিল? ছোট্ট একটা ড্রামা তোমার হিডেন ফিলিং প্রকাশ করানোর জন্য। আধারের কথা শুনে শবনমের চোখ লাল হয়ে যায় রাগে। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেটা রাগের। অর্নিল মিটিং শেষ করে সোজা আবার অফিসে চলে আসে ইসমির জন্য। অফিসে আসতেই দেখে ইসমি বেরিয়ে আসছে বাসায় যাওয়ার জন্য। অর্নিল আশেপাশে খেয়াল না করে সোজা গিয়ে ইসমিকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে,
ইসমি, আজকে আমার লাইফের বেস্ট ডে। ইউ নো হোয়াট, আজকে কত খুশি আমি। ইসমি নিজের আশেপাশে তাকিয়ে দেখে অনেকেই ওদের দিকে তাকিয়ে আছে। বিষয়টা অনেক আনকমফোর্টেবল ওর জন্যে। ইসমি অর্নিলকে নিজের থেকে সরিয়ে নেয়। অর্নিল বুঝতে পারছে যে ইসমি আনকমফোর্টেবল ফিল করছে, তাই সরে দাঁড়ালো। সরি। আপনি কিছু বলছিলেন? ও হ্যাঁ, আমি আজকে আমার ড্রিম প্রজেক্ট ক্র্যাক্ট করেছি। ইউ নো হোয়াট, ডিলার্সরা নিজে থেকে আমাদের কোম্পানিকে প্রজেক্টটার জন্য সিলেক্ট করেছে। কংগ্রাচুলেশনস। শুধু কংগ্রাচুলেশনে চলবে না, তোমাকে আমার সাথে যেতে হবে আপনার সাথে কোথায়? সেলিব্রেট করতে। আমার হোস্টেলে যেতে হবে, আমি আপনার সাথে যেতে পারবো না। আমি তোমার কাছে মতামত চাইনি ইসমি বেবি, নিজের মতামত জানিয়েছি। কাম। সবসময় তো নিজের মতামত জানানি, আমারটা শোনার চেষ্টা কবে করেন? কিছু বললে? কই না তো। আচ্ছা, আমরা কোথায় যাব? তোমার ফেভারিট আইসক্রিম পার্লার। রিয়েলি? ইয়েস। থ্যাংক ইউ সো মাচ। ইসমি খুব বেশি খুশি হয়ে অর্নিলকে জড়িয়ে ধরল। অর্নিল অবাক ওর কাজে। ইসমি বুঝতে পেরে সাথে সাথে সরে দাঁড়ায় আর নিজের মাথা নিচু করে নেয়। হয়েছে, যাবে চলো। অর্নিল ইসমিকে নিয়ে বেরিয়ে যায়। আহমেদ ভিলা। এসব ড্রামা ছিল? ছোট্ট একটা ড্রামা তোমার হিডেন ফিলিংস প্রকাশ করানোর জন্য। হুম। আধারের কথা শুনে শবনমের চোখ লাল হয়ে যায় রাগে। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেটা রাগের। শবনমের চেহারার দিকে তাকাতেই আধারের হাসি উধাও হয়ে গেল। বেশি হয়ে গেল না তো? শবনম রেগে হঠাৎই আধারের বুকে দু হাত দিয়ে ধাক্কা মেরে দেয়, আর আধার টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। আধার পড়ে গিয়ে অবাক চোখে তাকায় শবনমের দিকে। মরার অনেক শখ তোমার, তাই না? আজকে তোমাকে আমিই মেরে ফেলবো। একদম না। আমার কেন মরার শখ হবে মেরি জান? তুমি ভুল ভাবছো। এতক্ষণ তো ড্রামা করছিল, এখন আমি সত্যিই তোমাকে রক্তাক্ত করব। শবনম টেবিলের উপরের ফুলদানি দেখে সেদিকে যায়। আধার অবাক চোখে দেখছে ওর কাজ। শবনম গিয়ে ফুলদানি তুলে আধারের দিকে রেগে তাকায়। ও নো, ওটা না মেরি জান, রেখে দাও ওটা সোনা পাখি। দেখো, আমি ওয়ান অ্যান্ড অনলি পিস এই দুনিয়ায়। আমার কিছু হলে তুমি বিনা শাদি করে বিধবা হয়ে যাবে মেরি জান। শবনম আধারের কথা কানে না দিয়ে ফুলদানি আধারের উপর ছুঁড়ে মারে। আধার বাঁচার জন্যে গড়িয়ে অন্য সাইডে চলে যায় আর ফুলদানি বেডে পড়ে। শবনম আরও বেশি রেগে যায় এতে। বেঁচে গেছি। আধার উঠে ফুলদানি থেকে ফুলগুলো নিয়ে নেয়, তারপর সেটা শবনমের উপর ছিটিয়ে দেয়। তুমি আমাকে ফুলদানি ছুড়লে আর আমি তোমাকে ফুল হিসাব বরাবর। এখন আর রাগ করো না, ওকে? শবনম রেগে সামনে যা পাচ্ছে সেটাই ছুঁড়ে মারছে আধারের উপর। টেবিল ওয়াচ সহ আরও সব ধরনের ছোটোখাটো জিনিস তুলে মারছে ওকে। শবনম ড্রেসিং টেবিল থেকে আধারের পারফিউমের বোতল তুলে ছুঁড়ে মারতেই আধার ওটা ক্যাচ করে নেয়। কি করছো মেরি জান? এটা আমার ফেভারিট পারফিউম। শবনম এবার থামে, কারণ ছুঁড়ে মারার জন্য আর কিছু নেই ওর হাতের কাছে। রীতিমতো কাঁপছেও, চোখ আর নাক লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগার পর যখন সেটা কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন হার্টবিট অতিরিক্ত বেড়ে যায়, ব্রেনে রক্তচাপও বেড়ে যায়। শবনমের ক্ষেত্রেও সেটাই হয়। আধার বিষয়টা বুঝতে পেরে ওকে শান্ত করার জন্যে ওর কাছে এগোতে নিলেই শবনম হাত তুলে ওকে থামতে বলে, আর আধার থেমে যায়। একদম এগোবে না, দূরে থাকো। আমার কথা শোনো শবনম, আই ক্যান এক্সপ্লেইন। শবনম ফ্লোরে বসে পড়ে, জোরে জোরে কান্না করতে শুরু করে, সাথে আনলিমিটেড হিচকিও। তুমি অনেক অনেক খারাপ, অনেক বেশি খারাপ। আধার হালকা হেসে শবনমের পাশে বসে পড়ল ওর গা ঘেঁষে। শবনম রেগে সরে যেতে নিলে আধার ওকে জড়িয়ে ধরে বুকের সাথে শক্ত করে। শবনম ছুটাছুটি করতে করতে পেরে উঠতে না পেরে শান্ত হয়ে যায়। হয়ে গেছে, এনার্জি শেষ। এখন শান্ত হয়ে আমার কথা শুনো। শবনম পুরো শান্ত হয়ে বসে আছে। আই এম সরি, আমি জানি তুমি অনেক হার্ট হয়েছো, কিন্তু ট্রাস্ট মি, আমার সামনে তুমি আর কোনো পথ রাখোনি। তোমার জেদের সামনে বাধ্য হয়ে আমার এমনটা করতে হয়েছে। তুমি যদি আমার থেকে নিজেকে দূরে না সরাতে, তাহলে কি আমি এমন করতাম বলো? তোমার অনুভূতি জাহির করানোর জন্য আমার এমনটা করতে হলো। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম। কান্নার কারণে কিছু বলতেও পারছে না শবনম। আধার শবনমের মাথা নিজের বুকে টেনে ওকে শান্ত করছে। দেখো মেরি জান, তোমার চোখের পানি দিয়ে আমার টি শার্ট ভিজে গেছে, আর কিছুক্ষণ পর হয়তো এখানে সুইমিং পুল তৈরি হয়ে যাবে। আর তুমি তো সাঁতার জানো না, বাধ্য হয়ে আমাকেই তোমার বোঝা উঠাতে হবে। শবনম আধারের বলা শেষের কথাটা শুনে রেগে ওর দিকে তাকায়। তোমার কাছে আমাকে বোঝা মনে হয়? আধার হকচকিয়ে যায়। নিজের বলা কথায়ও নিজেই ফেঁসে গেছে। না মেরি জান, আমি ওটা মিন করিনি, ট্রাস্ট মি। মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে।
চকলেট যে ফসকে বেরিয়ে যাবে তুমি ইচ্ছে করে বলেছো? শবনম মনে মনে ভাবে, শবনমকে জব্দ করতে এসেছিলে তাই না? এখন শবনমই তোমাকে জব্দ করবে। শবনম আবারও কাঁদো কাঁদো ভাবে বলতে শুরু করে। তুমি আমাকে ভালোবাসো না? বলেই কাদার অ্যাক্টিং শুরু করলো। আধার বুঝতে পারছে না ও কী করবে। সব ঠিক হচ্ছিল, ওর একটা কথা আবারও বেচারাকে ফান্দে ফেলে দিল। আধার শবনমের বরাবর হয়ে বসে ওকে বোঝানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু শবনম তো শবনমই, ইচ্ছে করে আধারকে জ্বালাচ্ছে। এইদিকে আমি উপরে যাচ্ছি, কি হচ্ছে কে জানে। কোয়েল সিঁড়ি বেয়ে উঠতে নিলেই পা ফসকে পড়ে যেতে নেয়, কিন্তু সাথে সাথে রাজুকে ধরে ফেলে। বললেই তো হয়, আমার বুকে আসতে ইচ্ছে করছে, এমন বাহানা করার প্রয়োজন নেই তোমার বেবি। কি আমি বাহানা করছি? আমার কোনো শখ নেই তোমার বুকে যাওয়ার। তুমি নিজে থেকেই আমার কাছে এসেছো। ছাড়ো আমায়। আর ইউ শিওর? 100%। ওকে। রাত সাথে সাথেই কোয়েলকে ছেড়ে দিল আর কোয়েল ফ্লোরে পড়ে গেল। আহ, আমার কোমর। স্টুপিড, এভাবে কেউ ছাড়ে? বাহ, নিজে বলে এখন নিজেই রাগ দেখাচ্ছে, কি মেয়ে। আমার কপালটাই খারাপ যে এটার সাথে তর্ক করছি। গড সেভ মি। এখানে তোমাকে সেভ করার জন্য গড না থাকলেও আমি আছি। বলো কিভাবে তোমাকে সেভ করতে পারি। রাজ নামক গরিলাকে আমার লাইফ থেকে সরিয়ে। তথাস্থ বলছো, কিন্তু পরে এই রাজের জন্য আবার কান্না করো। রাজ গোয়েলের চোখের পানি সহ্য করতে পারবে না। আমার বইয়ে গেছে তোমার জন্য কান্না করতে। এখন বুঝবে না, যখন কপালে সতীন জুটবে তখন বুঝবে। হোয়াট ডু ইউ মিন? আই মিন নাথিং। তোলো আমায়। এভাবে অর্ডার দেওয়ার রাজের পছন্দ না, তাই রিকোয়েস্ট করো। আর হ্যাঁ, প্লিজ শব্দটা অবশ্যই ইউজ করবে। তোলো আমায় প্লিজ। এই হলো ভদ্র কোয়েল, ওঠো। রাজ কোয়েলকে উঠিয়ে সোফায় বসিয়ে দেয়। বেচারি আসলে কোমরে ব্যথা পেয়েছে। কোয়েলের আওয়াজ শুনে আধার আর শবনম ঘাবড়ে যায়। শবনম নিজের চোখ মুছে দ্রুত নিচে আসে। নিচে আসতেই দেখে রাজ কোয়েলকে সোফায় বসাচ্ছে। কোয়েল তুই ঠিক আছিস? এভাবে চিৎকার দিলি কেন? তোমার বোন বাচ্চাদের মতো হোঁচট খেয়ে পরে কোমর ভেঙে ফেলেছে, এখন অপারেশন করে পিঠে রড লাগাতে হবে। কি? কী সব বলছিস? মার খাবি রাজ। তুমি তো এই দোয়াই করো যে আমার কোমর ভেঙে যাক। আধার ভাইয়া। হ্যাঁ কোয়েল বলো, ডক্টরকে কল করব? না, আমি ঠিক আছি। তোমার ভাই আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে, তাই আমি ব্যথা পেয়েছি। হোয়াট? এই ভাই মিথ্যা বলছে, ও নিজেই বলছিল ছেড়ে দিতে, এখন আমাকে দোষ দিচ্ছে। তাহলে তো দোষ তোর। রাজ ভাইয়ের নামে মিথ্যা বলছিস কেন? থ্যাঙ্কস ফর সাপোর্ট শিশু। তুই আমার বোন নাকি ওর? তুমি কোয়েলকে বলছো কেন? দোষ রাজেরই। বললেই কি ছেড়ে দিবে? আমাকে তুমি কত বলো ছাড়ো ছাড়ো, আমি তো আরো শক্ত করে জড়িয়ে ধরি, তাই না? শাট আপ। সব একদলের। কোয়েলকে দাঁড়াতে দেখে ওরা তিনজন টাসকি। তোর কোমরে না ব্যথা? তোমাদের কথা শুনে আমার ব্যথা দৌড়ে পালিয়েছে। ওদের কথার মাঝেই আসিফ, মায়া আর আবেদা বেগম বাসায় প্রবেশ করে। কি কথা হচ্ছে এখানে? তোমরা বাইরে ছিলে? হ্যাঁ, তোদের আঙ্কেলদের বাসায় গিয়েছিলাম। কেন? আপনাদের না পেয়ে আপনার মেয়ে ভয় পেয়ে গিয়েছিল আন্টি। না আমি এমনি জিজ্ঞেস করলাম। সব সময় বেশি বেশি বলো। টুয়েল মামনি, তোমার কি হয়েছে? আপনার মেয়ের মাথায় গন্ডগোল ধরা পড়েছে আঙ্কেল। ইউ দূর। কোয়েল রেগে ফায়ার হয়ে নিজের রুমের দিকে চলে যায়। ওর আবার কি হলো? কিছু না, তোমরা যাও। সবাই নিজেদের রুমে চলে যায়। আধার রাজের সামনে গিয়ে ওর মাথায় টোকা দিয়ে বলে, কেন জ্বালাস বেচারিকে? বাহ, তোর সময় কি আমি বলি, কেন রাগাস আমার কিউট শিশুকে? তাহলে তুই কেন বলছিস? একদম ঠিক জবাব। তুমি চুপ থাকো, তোমাকে পরে দেখছি। আমাকে শাট আপ বলেছো তাই না? দেখ ভাই, আমার উল্টাপাল্টা কিছু বলিস না। দেখ ভাই, আবার উল্টাপাল্টা কিছু বলিস বা করিস তাহলে এবার তোকে মার্ডারই করে দিবে। আদারকে ফিসফিসিয়ে বলল, আমি যাই হেবি, টায়ার্ড লাগছে, আজকে কত কাজ করেছি। রাত চলে যেতেই শবনম কোমরে হাত রেখে আধারের মুখোমুখি হয়ে দাঁড়ায়।
নাও তোমার সামনে দাঁড়িয়েছি, কি করবে? হ্যাঁ, ভয় পাই না আমি তোমাকে। তোমাকে আর কি বলবো, তুমি তো শুধু ঝগড়াই করতে জানো, তাও গায়ে পড়ে। তুমি আমাকে ইনডিরেক্টলি ঝগড়ুটে বলে অপমান করছো। হ্যাঁ করছি, কারণ তুমি ঝগড়া ছাড়া আর কিছু পারলে তো। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাইছো, মিস্টার বাদামি চোখওয়ালা শয়তান আধার রিজওয়ান? হ্যাঁ করলাম চ্যালেঞ্জ। আমি তোমাকে আনলিমিটেড বার প্রপোজ করেছি, তাও আনকমন ভাবে, তো এখন তুমিও আমাকে প্রপোজ করবে, তাও আনকমন ভাবে। আমাকে কথার জালে ফাঁসিয়ে দিল। কি হলো, কি ভাবছো মেরি জান? চ্যালেঞ্জ শুনে ভয় পেয়ে গেলে? জি না। দেখা যাবে। সি ইউ টুমোরো। তোমার সময় শুরু। টিকটক টিকটক। ঘড়ির দিকে তাকিয়ে উপরে চলে গেল। আমি এত বোকা কিভাবে হলাম? রাজ নিজের রুমে এসে কাউকে ফোন দিয়ে কিছু বলল, তারপর কল কেটে দিল। ডিয়ার কোয়েল পাখি, আমি এমন ব্যবস্থা করছি যে এখন তুমি নিজে এসে আমাকে বলবে আই লাভ ইউ রাজ। রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে একজন। ড্রেসিং টেবিলে আইল্যান্ডস আর কিছু অর্নামেন্টস রাখা। লোকটা আয়নার দিকে তাকিয়ে নিজেকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আইল্যান্ডসের বক্সটা তুলে সেটা দেখছে সে। তার ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠেছে। হাসিটা অনেক অস্বাভাবিক। লোকটি লেন্স দুটো নিজের চোখে লাগিয়ে নেয়, তারপর আয়নার দিকে তাকায়। সকালে শবনম নিজের রুমে পায়চারি করছে আর হাতে আপেল নিয়ে সেটাকে বলের মতো ঘোরাচ্ছে। বাহ, দ্য গ্রেট ইন্টেলিজেন্ট শবনমকে কি সুন্দর করে দ্য গ্রেট শয়তান রেজওয়ান নিজের কথার জালে ফাঁসিয়ে বোকা বানালো। শেম অন ইউ শবনম, এক গ্লাস পানি খেয়ে চুবে মরে যা। না 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 না, স্টপ। শবনম মরবে কেন? শবনম তো আধারের সাথে বাঁচবে আর নিজের সব ড্রিম সত্য করবে। তার সাথে পরক্ষণে আধারের চ্যালেঞ্জ মনে পড়ায় শবনম ঠোঁট চোখা করে কাঁদো কাঁদো ফেস করে ভাবতে শুরু করে। কিন্তু শবনমের তো কাউকে প্রপোজ করার অভিজ্ঞতা নেই, তাহলে কি চ্যালেঞ্জে হেরে যাব? নো ওয়ে, শবনম কখনো চ্যালেঞ্জে হারবে না। ভাব শবনু, ভাব। হঠাৎ শবনমের ভাবনার মাঝে আধার ওর পিছনে এসে দাঁড়ায়, যেন শবনম ভয় পায়। আল্লাহ! শবনম পেছনে ফিরতেই হঠাৎ আধারকে দেখে ঘাবড়ে যায়। শবনম লাফিয়ে ওঠে আর ওর হাত থেকে আপেলটা ছিটকে যায়। আধার সাথে সাথে আপেলটা ক্যাচ করে নেয়। এভাবে ভূতের মতো পেছনে দাঁড়িয়ে আছো কেন? এখনই তো আমার বেবি হার্টটা অ্যাটাক করতো। নো মেরি জান, আমি থাকতে তোমার বেবি হার্টের কিচ্ছু হবে না। শুধু মুখে মুখে তোমাকে মেরি জান বলি না, মন থেকে তোমাকে নিজের জান মানিও। কথায় কথায় আমার নাক টানবে না। আমি বেবি না আধার। কবে যেন আমার কিউটি নাকটা তুমি বোচা বানিয়ে দাও। আধার শবনমের কথায় হেসে দেয়। আধারকে হাসতে দেখে শবনম কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, তুমি হাসলে কেন? আমি কি কোনো জোক মেরেছি? তোমার সাথে থাকলে যোগ শোনার প্রয়োজন পড়ে না, মুখে হাসি এমনিতেই চলে আসে। আচ্ছা মেরি জান, তুমি এত কিউট করে কথা বলো কিভাবে? ইটস মাই হিডেন ট্যালেন্ট। এখন এইসব রাখো আর বলো, আমার রুমে কি করছো তুমি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি দেখতে এসেছিলাম তুমি কিভাবে চ্যালেঞ্জ জেতার জন্য প্রিপারেশন নিচ্ছ। এ, ওটা আমার অ্যাপেল, ফেরত দাও বলছি। ওফো মেরি জান, তুমি এখনও তোমার নিয়ে বসে আছো। শোনো, যেটা তোমার সেটা আমার, আর যেটা আমার সেটাও আমার, বুঝেছো? আমি যাই, তুমি ভালো করে প্ল্যানিং করো আমাকে কিভাবে প্রপোজ করবে। ওকে? আধার আপেলটা খেতে খেতে চলে গেল। শবনম বোকার মতো তাকিয়ে আছে আধারে যাওয়ার দিকে। কি বলে গেল ও? যেটা আমার সেটা ওর, আর যেটা ওর সেটাও ওর, তাহলে আমার কি? অফিসে ইসমি নিজের ডেস্কে বসে কাজ করছে। এমন সময় রিমি আসে ওর কেবিনে। রিমিকে দেখে ইসমি দাঁড়িয়ে যায়। ম্যাম কিছু বলবেন? হ্যাঁ, বলতে তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু অনিলের জন্য চুপ করে যায়। মানে? রিমি ইসমির চারিপাশে ঘুরে ঘুরে বলতে শুরু করে। তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছি। আমি ইসমি, অরফানেজ থেকে বড় হয়েছ, স্কলারশিপে স্টাডি করেছ। মোরাল অফ দ্য ফ্যাক্ট, তোমার হোল লাইফ অন্যের উপর নির্ভরশীল, রাইট? ইসমি বুঝতে পারছে না রিমি ওকে কি বলার চেষ্টা করছে। ও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে ইসমির দিকে। রিমি আবারও বলতে শুরু করে। তুমি জানো অনিলের লাইফস্টাইল কেমন, ওর ফ্যামিলি কেমন? অনিল ছোট থেকেই একটা ক্লাস মেনটেন করে চলেছে। ওর আব্বু ওর জন্য কখনো কোনো কিছুর কমতি রাখেনি। বলার আগেই ওর চাওয়া পূরণ করেছেন তিনি। ওর সব কিছু ব্র্যান্ড চাই ছোট থেকে। তোমার আর অনিলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ও
ও ওর ফ্যামিলির একমাত্র ছেলে, সেই হিসাবে ওর ফ্যামিলি ওকে নিয়ে অনেক স্বপ্ন আছে। ওনারা অবশ্যই তোমাকে ওর সাথে মেনে নিবে না কখনো। তাই আগে থেকেই তোমাকে ওয়ার্ন করতে এসেছি, নিজের কদম পিছিয়ে নাও। ইসমি এখন বুঝতে পারছে যে রিমি কি মিন করছে। ওর চোখে পানি টলমল করছে। আমার কথাগুলোকে খারাপভাবে নিও না, আমি জাস্ট তোমাকে আয়না দেখিয়েছি। আই হোপ তুমি আমার কথাগুলো বুঝবে। রিমি আর কিছু না বলে চলে যায়। রিমি যেতে ইসমি নিজের চেয়ারে বসে কান্না করতে শুরু করে। এই জন্যই তো আমি সবসময় অনিলের থেকে দূরে থাকতাম। আমি জানি ওর সাথে আমার চাই না, কিন্তু আমার মন তো সব বুঝতে চাই না। ভালোবাসি অনিলকে, চাইলেও ওর থেকে দূরে সরতে পারি না। কি করব আমি? আহমেদ ভিলা। কোয়েল শবনমের রুমে যাচ্ছে। রাজের রুম ক্রস করতে নিলে রাজের হাসির শব্দ শুনতে পায় ও। রাজ কারোর সাথে হেসে হেসে কথা বলছে। এই রাজ এভাবে হেসে হেসে কার সাথে কথা বলছে? কোয়েল কথা শোনার জন্য দরজা ফাঁক করে উকি দিতেই দেখে রাজ কারোর সাথে কথা বলছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে। আবার মাঝে মধ্যে ব্লাশি হচ্ছে, নিজের চুল ঝাড়ি দিচ্ছে, আবার ফোনে কিস করছে। এসব দেখে কোয়েলের চোখ বড় বড় হয়ে যায়। ওর কেমন যেন জেলাস লাগছে। দেখতেই বোঝা যাচ্ছে যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, কিন্তু ঠিক মতো শুনতে পারছি না। কোয়েল নিজের মাথা আরও ভেতরে ঢুকিয়ে শোনার চেষ্টা করে। এমন করতে করতে ব্যালেন্স হারিয়ে রুমের ভেতর ঢুকে যায়। রাত চমকে দরজার দিকে তাকায় আর কোয়েল ধরা পড়ার ভয় পেয়ে যায়। বেবি, আমি তোমাকে আবার কল করছি, আসলে রুমে বিড়াল ঢুকে পড়েছে। কোয়েলের দিকে তাকিয়ে বলল রাজ। কোয়েল রেগে যায় কারণ রাজ ওকে মিন করে বলেছে কথাটা। রাজ কল কাটতেই কোয়েল রেগে রাজের দিকে এগিয়ে গিয়ে বলে, হাউ ডেয়ার ইউ, তুমি আমাকে বিড়াল বললে? এভাবে অন্যের রুমে তাকাতাকি সাধারণ মানুষ করে না, বিড়ালরাই করে ইঁদুর খোঁজার জন্য। কেন, তোমার রুমে কি ইঁদুর বেড়ে গেছে? সেটা তো তুমি জানো। আফটার অল তোমাদের বাড়ি, ইঁদুর আছে নাকি নেই আমি কিভাবে বলবো? আমাদের বাড়িতে কোনো ইঁদুর নেই। গুড, তাহলে আমার রুমেও তোমার কাজ নেই, বাইরে যাও। আমার বেবিকে কল করতে হবে। তোমার কথা তো আমার পার্সোনাল কথা তো তোমার সামনে করতে পারি না, সো গো। এই বেবি, আবার কে আর কি এমন পার্সোনাল কথা বলবে? কি হলো, যাও। রাজ এমন রুডলি কথা বলছে কেন? ওই ফোনওয়ালা বেবির জন্য আমাকে বের করে দিচ্ছে? কোয়েলের চোখে পানি জমে গেছে। রাজের দিকে এক পলক তাকিয়ে কোয়েল বেরিয়ে যায় রুম থেকে। কোয়েল বের হতে রাজ দরজা লক করে দেয়। আমার জানতেই হবে কে এই চুড়েল বেবি যার জন্য রাজ আমাকে ইনসাল্ট করলো। কোয়েল দরজায় কান পেতে শোনার চেষ্টা করছে কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। দূর, অন্য পথ বের করতে হবে। কথাটা বলে দরজার দিকে তাকিয়ে কোয়েল চলে যায়। হাইওয়ে আধা ড্রাইভ করছে। শবনমের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে ও, সেটা আনতে গিয়েছিল, এখন বাসায় ফিরছে। ড্রাইভিংয়ে ওর খেয়াল নেই। হঠাৎ একটা অ্যাশ কালারের গাড়ি বিপরীত সাইডে গিয়ে ওর দিকে আসে। আধার ডান সাইডে নিজের গাড়ি ঘোরাতে অপর গাড়ির মালিকও ডান সাইডের রোডে গাড়িটা ঘোরায়। রাস্তাটা ছোট হয়, যে কোনো একটা গাড়ি যেতে পারবে আগে। আধারের ধ্যান অন্যদিকে ছিল, তাইও খেয়াল করেনি। অসাবধানতা বশত দুটো গাড়ি ঘর্ষণ লাগে। আধারের সাথে সাথেই নিজের গাড়ি ব্রেক করে আর সামনের মানুষটিও নিজের গাড়ি ব্রেক করে, কিন্তু কিছুটা স্ক্র্যাচ খায় গাড়ি দুটো। ও নো। আধার দ্রুত গাড়ি থেকে নেমে যায়। আধারকে নামতে দেখে সামনের গাড়ির মালিকও নেমে যায়। আর ইউ অল রাইট? By the way, I'm sorry for this accident. Actually, নো প্লিজ, আপনি সরি বলবেন না, আসলে ভুলটা আমারই। আমার খেয়াল অন্যদিকে ছিল, যার ফলে অ্যাক্সিডেন্টটা হলো। ওকে, ভুল আমাদের দুজনেরই ছিল, তাই আপনি প্লিজ গিল্টি ফিল করবেন না। হ্যাঁ তা ঠিক, আসলে এখানকার অনেক রাস্তা আমার অজানা। আমার উচিত ছিল কনসেন্ট্রেশন রাখার, বাট আমার কাছে এখানকার সব রাস্তা চেনার, চোখ বন্ধ করার অবস্থায়ও পার করে যেতে পারবো। রিয়েলি দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি অধিক সময় দেশের বাইরে থাকার ফল আর কি। বাই দ্য ওয়ে, আই এম আধা রেজওয়ান আজান। আই এম আরভিন রাহুল খান। পুরো নাম ধীরে ধীরে বললো, তাই আধার শুনতে পাই। আসলে কি আধার ভুল না আপনার আর না আমার, ভুলটাই পথে। এই পথ দিয়ে যে কোনো একজনই পার হতে পারে আর অন্য পিছু পা হতে হয়, কিন্তু আমাদের দৃষ্টি
আর মঞ্জিল ভাগ্যক্রমে এক পথের দিকেই গিয়েছিল। দেখেন, আপনিও এই পথে যাচ্ছেন আর আমিও ভাই। সংঘর্ষ লাগাটা স্বাভাবিক। হ্যাঁ তা ঠিক, কিন্তু এই পথটা আমার লাইফ লাইনের কাছে যায়, তাই এই পথ তো আর ছাড়তে পারি না যত যাই হোক। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এই পথটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আর যাই হোক, আমি পিছুপা হতে পারবো না। ইটস ওকে, আমি আমার গাড়ি পিছিয়ে নিচ্ছি, আপনি আগে যান। আসলে কি যা আমার তা তো আমারই, আগে যাই বা পরে ইটস ডাজেন্ট ম্যাটার, পড়ে গেলেও সেটা আমারও থাকবে। পরিণাম অনেক সময় হার হয় মিস্টার রেজওয়ান। এমন যেন না হয় যে নিজে পিছিয়ে গিয়ে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া আপনার জন্য ভুল প্রমাণ হয়। আধার হালকা হাসলো আরভিনের কথায়। পরিণামের চিন্তা আমি কখনো করি না, আর যেখানে হারের প্রশ্ন, যারা হারকে ভয় পায় আসলে তাদের মতো ভীতু পুরো দুনিয়ায় দ্বিতীয় নেই। ইউ মে গো। আধার গাড়িতে উঠে নিজের গাড়ি পিছিয়ে নেয়। আরভিন নিজে গাড়িতে ওঠার আগে আশা করি আধারকে খুব বলে, শীঘ্রই আবার দেখা হবে মিস্টার আধার রেজওয়ান আজান। শিওর। আরভিন নিজের গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আধার আরভিনের গাড়ির যাওয়ার দিকে তাকিয়ে আনমোলে বলতে শুরু করে, স্ট্রেঞ্জ পারসন, কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগছে আমার কাছে, কিন্তু বলতে হবে পার্সোনালিটি একদমই ইউনিক। আমি ওখানে টাইম ওয়েস্ট করছি, শব্দ অপেক্ষা করছে আমার জন্য।